आज राजा का बेटा राजा नहीं बनेगा, राजा वही बनेगा जो हकदार होगा। आज राजा का बेटा राजा नहीं बनेगा, राजा वही बनेगा जो हकदार होगा। চলুন আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটু আলোচনা করে নিই, যেটা খুবই হট টপিক এবং আপনারা অবশ্যই সবাই শুনেছেন। সেটা হচ্ছে নেপালের জেন জি বা জেন জেড আন্দোলন। ঠিক আছে, চলুন এই আন্দোলন সম্পর্কে আমরা একটু জেনে নিই। তার কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আপনাদেরকে ইন্টারভিউ বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় ধরতে পারে বা পড়তে পারে। ঠিক আছে, চলুন প্রথমে আমরা কি দেখে নেব, জেন জেড কাকে বলে। ঠিক আছে না, 1997 থেকে 2012 অর্থাৎ 15 থেকে 28 বছর বয়সী যুব সমাজকে কি বলে, জেন জেড বলা হয়। ঠিক আছে, অর্থাৎ যে যুব সমাজ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, স্মার্টফোনের সাথে বড় হয়েছে, সেই যুব সমাজকে আমরা কি বলবো, জেন জেড বলা হয়। এর জেন জেড বলা হয়। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আমাদের টোটাল শুরু থেকে আজ অবধি এই টোটাল সময়কালকে অনেকগুলো জেনারেশনে ভাগ করা হয়েছে, জেন জেড, ওয়াই, এক্স, বেবি বুম ইত্যাদি। এই যে জেনারেশনে ভাগ করা হয়েছে এই সংক্রান্ত ভিডিও কিন্তু এরপরে আপলোড হবে, আপনারা অবশ্যই ওই ভিডিওতে দেখবেন। আমি প্রত্যেকটা জেনারেশন সম্পর্কে ডিটেলসে ব্যাখ্যা করব। এগুলো অবশ্যই জানা দরকার, তার কারণ বিভিন্ন পরীক্ষায় আমাদের আসতে পারে। চলুন এবার আলোচনায় আমরা ফিরে আসা যাক। এরপর আমরা দেখবো এই জেন জেড আন্দোলনটা কোথায় হয়েছিল। অবশ্যই নেপালে হয়েছিল, আমাদেরই প্রতিবেশী দেশ। ঠিক আছে, কখন হয়েছিল, সেপ্টেম্বর মাসে, 8 সেপ্টেম্বর 2025, অর্থাৎ এই সালেই সেপ্টেম্বর মাসে কিন্তু দেখা দিয়েছিল। এবার চলুন আমরা দেখে নেব এই যে আন্দোলনটা হয়েছিল, সে আন্দোলনের কারণ কি ছিল। না, আন্দোলনের কারণ ছিল কি, এক নম্বর ছিল রাজনৈতিক দুর্নীতি। দীর্ঘদিন ধরে বিভিন্ন পলিটিক্যাল দুর্নীতি দেশ হয়ে আসছে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে নেপোটিজম। এই শব্দটা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। নেপোটিজম এই শব্দটা সব জায়গাতেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, সে রাজনীতি হোক, সিনেমা হোক, চাকরি ক্ষেত্রে হোক, ক্রিকেট ক্ষেত্রে হোক, খেলাধুলা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নেপোটিজম কিন্তু অঙ্গাঙ্গিভাবে ভারতে হোক বা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু জড়িয়ে আছে, বিশেষ করে আমাদের এশিয়া কান্ট্রিতে। 3 নম্বর হচ্ছে অস্বচ্ছতা, 4 নম্বর অর্থনৈতিক মন্দা, আর 5 নম্বর হচ্ছে যুবকদের ভবিষ্যৎহীনতা অর্থাৎ বেকারত্ব। যত দিন যাচ্ছে আমাদের শিক্ষিত ছেলেমেয়ের পরিমাণ বাড়ছে, কিন্তু বেকারত্ব বাড়ছে, তারা কর্মহীন হয়ে পড়ছে। ঠিক আছে, এই যে সমস্ত কারণগুলো আছে, এই কারণগুলো তো ছিল। এবার এই কারণগুলো নিয়ে যুব সমাজ কোথায় আলোচনা করতো না, বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টুইটার, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু যুব সমাজ কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতো। কিন্তু নেপাল সরকার একটা ভুল করে দিয়েছে কি, এই যুব সমাজের যে আলোচনা ক্ষেত্র, একমাত্র শেষ যে আলোচনা ক্ষেত্র এই সোশ্যাল মিডিয়া, তারা কিন্তু 26টা সোশ্যাল মিডিয়া কিন্তু কি করে নিষিদ্ধ করে দেয়। এই যখনই 26টা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেয়, তখন নেপালের জনগণ বুঝতে পারে যে তাদের কণ্ঠকে অবদমিত করা হচ্ছে। তাই তখন তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, যে আমাদের দেশকে এবং আমাদের কণ্ঠরোধ থেকে বাঁচাতে গেলে আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। তাই এই সমস্ত কারণে কিন্তু আন্দোলন হয়েছিল। এবার চলুন আমরা দেখে নেব যে আন্দোলনকারীর মেন দাবি কি ছিল। না, আন্দোলনকারীর মেন দাবি ছিল কি, ডিজিটাল ফ্রিডমের মত প্রকাশ স্বাধীনতা, ডিজিটাল ফ্রিডম দিতে হবে, অর্থাৎ মত প্রকাশ করতে দিতে হবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে নেপোটিজম এবং দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা আনতে হবে। 3 নম্বর হচ্ছে চাকরি এবং ব্যবসার মাধ্যমে সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা আনতে হবে। তার কারণ কি, নেপালে দেখা যাচ্ছিল যে রাজনীতিক যে সমস্ত পলিটিক্যাল লিডার, তাদের ছেলেমেয়েরা কিন্তু দিব্যি সুখ শান্তিতে ভালো জীবনযাপন করছে, ভালোভাবে তারা ইয়াসি করছে, মজা করছে, কিন্তু সাধারণ মানুষের একটা সামান্য চাকরি জোগাড় করতে কিংবা সংসার চালাতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আন্দোলনের সূত্রপাত। চলুন এরপর আমরা কি দেখে নেব আন্দোলনের সময় কি হয়েছিল। ঠিক আছে না, কাঠমান্ডু থেকে বিভিন্ন শহরে জেন জেড বিক্ষোভ কিন্তু ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, বিক্ষোভটা প্রথমে কিন্তু শান্তিপূর্ণই হয়েছিল, কিন্তু পরবর্তীকালে পুলিশের সাথে সংঘর্ষ, টিয়ার গ্যাস, রাবার বুলেট, জল কামান, লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হয়। প্রতিবাদকারীরা তখন কি করে, ঠিক আছে, সংসদ ভবন, সরকারি অফিস, কেন্দ্র স্থাপনা ঘিরে বিক্ষোভ করে, এমনকি কিছু কিছু কিন্তু ভবনকে তারা আগুন ধরিয়ে দেয়। ওকে, আচ্ছা, এই যে আন্দোলন হয়েছিল তার প্রভাবটা কি ছিল বা কি কি ক্ষতি হয়েছিল। না, 19 থেকে 22 জনের মৃত্যু হয়েছিল সংবাদ মাধ্যম অনুযায়ী। ঠিক আছে, শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছিল, আন্তর্জাতিক উদ্বেগ হয়েছিল, দেশ জুড়ে কিন্তু কারফিউ জারি করা হয়েছিল এবং কয়েকজন মন্ত্রী কিন্তু পদত্যাগ করেছিল। তাহলে আমরা আন্দোলনের কিছু কিছু জিনিস দেখে নিলাম। চলুন আরো অনেক কিছু জিনিস আন্দোলনের আছে যেগুলো আমরা একটু জেনে নিই।
চলুন এরপর আমরা দেখে নেবো কি আন্দোলনের মেন মুখ কে ছিল, অর্থাৎ ইউথ লিডার কে ছিল। এই নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আন্দোলনের মেন মুখ ছিল সুদান গুরুং, ইউথ লিডার। আচ্ছা, এরপরে কিন্তু এই আন্দোলনে কিছু রাজনৈতিক নেতারা জড়িত ছিল, এটা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু সত্য নয়, ঠিক আছে, বা সরকারিভাবে সত্য নয়, এটা শুধুমাত্র দাবি করা হয়েছে, ঠিক আছে। কোন কোন নেতা? এক হচ্ছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, 2 নম্বর গৃহমন্ত্রী রমেশ লেখক, 3 নম্বর যোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং, 4 নম্বর কৃষিমন্ত্রী রামনাথ আধিকারি, 6 নম্বর রাজনৈতিক নেতা রবি লামিছানে। অর্থাৎ এই সমস্ত নেতাগুলো বিভিন্ন করাপশনে জড়িত ছিল, এরকম কিন্তু আমাদের জেনজি যে নেতৃবৃন্দ তারা মনে করেছিল, এবং তারা এদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিল। এটা শুধুমাত্র মনে করা, সরকারিভাবে কিন্তু প্রতিষ্ঠিত নয়, তাই এটাকে বলা হলো এইভাবে, ঠিক আছে। তাহলে এক কথায় যদি আমরা সামারি করি, ঠিক আছে, জেনজি আন্দোলনে জেনজি অর্থাৎ জেনজের যে নেতা নেত্রীরা ছিল, অর্থাৎ ইয়ং যে পপুলেশন ছিল, তাদের মেন লক্ষ্য কি ছিল? তাদের মেন লক্ষ্য ছিল একটাই, তাদের মেন উদ্দেশ্য ছিল একটাই, ঠিক আছে। তাদের মেন ট্যাগলাইন, এই সমস্ত আন্দোলনের মেন ট্যাগলাইন যদি আমি বলি, তাহলে জেনজেড আন্দোলনকারীদের মেন ট্যাগলাইন একটাই ছিল। হিন্দি সিনেমাটা বিখ্যাত ডায়লগ আছে ঋত্বিক রোশনের, ঠিক আছে। চলুন সেই ডায়লগটা একটা বলে নিই। এই ডায়লগটাই কিন্তু মেন আন্দোলনের মোটিভ ছিল আর কি। চলুন ডায়লগটা বলে ফেলি তাহলে। आज राजा का बेटा राजा नहीं बनेगा, राजा वही बनेगा जो हकदार होगा। आज राजा का बेटा राजा नहीं बनेगा, राजा वही बनेगा जो हकदार होगा। थैंक यू।